আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অনুপাত ও শতকরা অধ্যায়ের বিভিন্ন অনুপাত নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করব। কিন্তু এই এমসিকিউগুলো সমাধান করার আগে আপনাদেরকে বলবো যে অনুপাত ও শতকরা সম্পর্কিত বেসিক আলোচনা করা হয়েছে যেই পর্বটিতে, সেটি দেখে আসার জন্য। তার কারণ হলো সেটি যদি দেখে আসেন তাহলে এই প্রশ্নগুলোর সমাধান করতে অনেক সুবিধা হবে। তাহলে এখন সবার প্রথমে আমরা যেই প্রশ্নটির সমাধান করব 22 নম্বর প্রশ্ন। আমরা ইতিমধ্যে আরেকটি পর্বে 1 থেকে 21 পর্যন্ত সমাধান করেছি। আজকের পর্বে আমরা 22 থেকে সমাধান করা শুরু করব। 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে সরল অনুপাতের দ্বিতীয় রাশিকে কি বলে। আমরা জানি একটি সরল অনুপাতের মধ্যে দুইটি রাশি থাকে, প্রথম রাশিকে পূর্ব রাশি বলে এবং দ্বিতীয় রাশিকে উত্তর রাশি বলে। তাহলে এখানে তারা জানতে চায় দ্বিতীয় রাশিকে কি বলে, সেটি হচ্ছে উত্তর রাশি, অর্থাৎ গ নম্বর অপশনটা হচ্ছে সঠিক। 23 নম্বর প্রশ্ন, সমতুল অনুপাতের জন্য পূর্ব ও উত্তর রাশিকে কোন সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করা যায় না। সেটি হচ্ছে সমতুল অনুপাত তৈরি করার ক্ষেত্রে একটি অনুপাতকে শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা দ্বারা গুণ করা যাবে, কিন্তু শূন্য দ্বারা গুণ করা যাবে না। তাহলে এটাই তারা জানতে চেয়েছে যে পূর্ব ও উত্তর রাশিকে কোন সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করা যায় না। তাহলে আমরা সেটা বলবো শূন্য, অর্থাৎ ক নম্বর অপশনটা হচ্ছে সঠিক। শূন্য দ্বারা গুণ করা বা ভাগ করা যাবে না। 24 নম্বর প্রশ্ন, নিচের কোনটি গুরু অনুপাত। গুরু অনুপাত কি? যে অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে বড় হয়, অর্থাৎ পূর্ব রাশি বড় উত্তর রাশি ছোট, সেই অনুপাতকে বলা হয় গুরু অনুপাত। এখানে কিন্তু আবার আমরা যদি গরু অনুপাত বলে ফেলি তাহলে কিন্তু হবে না, এখানে আমাদেরকে গুরু অনুপাত বলতে হবে। তাহলে এখন আমরা দেখব যে কোন অনুপাতের পূর্ব রাশিটা বড়, সেটা আমরা দেখব। এখানে দেখতেছি যে পূর্ব রাশি এবং উত্তর রাশি, এখানে পূর্ব রাশিটা বড়, তাহলে আমরা বলবো এই ক নম্বর অপশনটাই হচ্ছে সঠিক। বাকিগুলো কেন সঠিক হলো না? পূর্ব উত্তর এই দুইটি রাশির মধ্যে পূর্ব ছোট, পূর্ব উত্তর দুইটাই সমান, পূর্ব রাশি উত্তর রাশির মধ্যে পূর্ব রাশি ছোট হবে না। তাহলে ক নম্বর অপশনটাই সঠিক। এখানে পূর্ব রাশি উত্তর রাশির চাইতে বড়, তাহলে এটিই হচ্ছে গুরু অনুপাত। 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1 বছর ও 12 মাসের অনুপাত কোন ধরনের অনুপাত। অনুপাত তো অনেক ধরনের আছে, একক অনুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত। তারা জানতে চায় এটি কোন ধরনের অনুপাত হবে। এখন এখানে আছে বছর, এখানে আছে মাস। বছর আর মাস তো এক জিনিস না, সমজাতীয় না, কিন্তু আমরা জানি যে অনুপাত তৈরি করতে হলে অবশ্যই রাশিগুলোকে সমজাতীয় হতে হবে। তাহলে আমরা এই 1 বছর আর এই 12 মাস উভয়টাকে সমজাতীয় বানাবো, মানে একই ধরনের বানাবো। হয় আমরা বছরকে মাস বানাবো অথবা মাসকে বছর বানাবো, যাতে করে দুইটাই একই রকমের হয়। এখন এখানে আছে 1 বছর, 1 বছরকে যদি আমরা মাস বানাই, আমরা জানি 1 বছরে 12 মাস, আর এখানে আছে 12 মাস। খেয়াল করবেন, একটু ভালো করে খেয়াল করবেন। 1 বছর বলতে আমরা 12 মাসকে বোঝাচ্ছি, আর আলাদা করে আরেকটা রাশিতে 12 মাস দেওয়া আছে। তাহলে 1 বছরের পরিবর্তে 12, 12 মাসের এই কথাটার পরিবর্তে শুধু 12 দিলাম। তাহলে আমরা কি দেখলাম? দুইটাই সমজাতীয় রাশি হয়ে গেল। 1 বছর মানে 12 মাস, আর এখানে আলাদা করে 12 মাস, দুইটাই মাস। আমরা অনুপাত তৈরি করলাম 12:12। আমরা দেখতেছি পূর্ব রাশি উত্তর রাশি উভয়টাই সমান। আমরা জানি যে সরল অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয়টাই সমান হয়, সেই অনুপাতকে একক অনুপাত বলা হয়। পূর্ব রাশি উত্তর রাশি সমান, তাহলে এই অনুপাতটি হবে একক অনুপাত। অর্থাৎ 1 বছর ও 12 মাসের অনুপাত কোন ধরনের অনুপাত? একক অনুপাত। 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ, একক। 26 নম্বর প্রশ্ন, অনুপাতে দুটি রাশি থাকলে তাকে কি অনুপাত বলা হয়? সরল, মিশ্র, লঘু, গুরু অনুপাত। এখন অনুপাতের মধ্যে দুটি রাশি থাকলে, একটু ভালো করে খেয়াল করবেন, অনুপাতের মধ্যে দুটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলা হয়। এখন সরল অনুপাত আবার অনেক ধরনের, সরল অনুপাত অনেক ধরনের, তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে এগুলো আবার এক এক রকমের। সরল অনুপাত, লঘু অনুপাত কিন্তু এক ধরনের সরল অনুপাত, গুরু অনুপাত এক ধরনের সরল অনুপাত। অর্থাৎ একটা অনুপাতের মধ্যে দুইটি রাশি আছে, আমরা তাকে সরল অনুপাত বলবো। এবার আমরা সরল অনুপাতকে যদি আরও নির্দিষ্ট করে বলতে চাই তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে, পূর্ব রাশি ছোট উত্তর রাশি বড়, পূর্ব রাশি বড় উত্তর রাশি ছোট, এরকম বৈশিষ্ট্যের ভিত্তিতে সরল অনুপাতের আবার এক এক রকমের নাম চলে আসবে। লঘু অনুপাত, গুরু অনুপাত, একক অনুপাত, এই নামগুলো চলে আসবে। তাহলে আমরা বলতে পারি অনুপাতে দুটি রাশি থাকলে তাকে আমরা কি অনুপাত বলবো? সরল অনুপাত বলবো। 27 নম্বর প্রশ্ন, সরল অনুপাতের
দ্বিতীয় রাশিকে কি বলে? আমরা জানি সরল অনুপাতের দ্বিতীয় রাশিকে উত্তর রাশি বলা হয়। এই মাত্রই আমরা সমাধান করলাম। তাহলে 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ, উত্তর রাশি। 28 নম্বর প্রশ্ন, যে সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান তাকে একক অনুপাত বলা হয়। 29 নম্বর প্রশ্ন, নিচের কোনটি 16:5 এর ব্যস্ত অনুপাত? ব্যস্ত অনুপাত বলা হয় একটি অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি হিসেবে লিখলে এবং উত্তর রাশিকে পূর্ব রাশি হিসেবে লিখলে নতুন করে যে অনুপাতটি পাওয়া যায় তাকে বলা হয় ব্যস্ত অনুপাত। তাহলে এই অনুপাতের পূর্ব রাশি 16, তাকে আমরা লিখব উত্তর রাশি হিসেবে, আর উত্তর রাশি 5 তাকে আমরা লিখব পূর্ব রাশি হিসেবে। তাহলে আমরা বলতে পারি 16:5 এই অনুপাতের ব্যস্ত অনুপাত হলো 5:16, অর্থাৎ ক নম্বর অপশনটা হচ্ছে সঠিক। এরপরে 30 নম্বর প্রশ্ন, 7:6, 6:5 এই দুইটি অনুপাতের এই সরল অনুপাত দুইটি কোন ধরনের অনুপাত? এখানে দুইটি অনুপাত দেওয়া আছে আলাদা আলাদা। এই দুইটি সরল অনুপাত কোন ধরনের অনুপাত? এখানে 4টা নাম দেওয়া, মিশ্র অনুপাত, লঘু অনুপাত, ব্যস্ত অনুপাত, গুরু অনুপাত। কোনটা হবে? আমরা দেখতেছি এই অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে বড়। আমরা জানি যে সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে বড় হলে সেই অনুপাতকে গুরু অনুপাত বলা হয়। আমরা এই অনুপাতের ক্ষেত্রেও দেখতেছি পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে বড়, তাহলে এই অনুপাতটিও গুরু অনুপাত। তাহলে আমরা বলতে পারি এই দুইটি অনুপাতই হচ্ছে গুরু অনুপাত, অর্থাৎ ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। 31 নম্বর প্রশ্নে বলা হয়েছে 50:40 অনুপাতটির সমতুল অনুপাত নিচের কোনটি? এখন সমতুল অনুপাত তৈরি করে কিভাবে? সমতুল অনুপাত তৈরি করে একটি অনুপাত যেটি দেওয়া আছে সেই অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা দ্বারা আমরা গুণ করব অথবা ভাগ করব। যখন আমরা গুণ করব পূর্ব রাশি এবং উত্তর রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ করব, যখন আমরা ভাগ করব পূর্ব রাশি এবং উত্তর রাশিকে একই সংখ্যা দ্বারা ভাগ করব, তাহলে যেই ফলাফলটা বের হবে সেটাই হবে সমতুল অনুপাত। এখন আমরা দেখতেছি এখানে 50:40। এখন আমাদের এখানে যেই অপশনগুলো দেওয়া আছে একটি অপশনের মধ্যেও আমরা একটু বলেন তো গুণ করলে কি হয়? গুণ করলে মান বাড়ে, কিন্তু এখানে আমরা দেখতেছি পূর্ব রাশি 50, কিন্তু এখানে কোনো অপশনেরই পূর্ব রাশি 50-এর চাইতে বড় নাই। তাহলে গুণ করলে তো বড় হইতো, কিন্তু এখানে সবগুলো ছোট, পূর্ব রাশিগুলো 50-এর চাইতে ছোট। বুঝা গেল এখানে তারা গুণ করে নাই, এখানে তারা ভাগ করছে। ভাগ করলেও তো সমতুল অনুপাত বের হবে। তাহলে আমরা এখানে ভাগ করি 50কে কত দিয়ে, এবং 50 এবং 40, পূর্ব রাশি 50 উত্তর রাশি 40, আমরা এই উভয় রাশিকে একই সংখ্যা দ্বারা ভাগ করব, দেখব সেই ফলাফলটা এখানে আছে কিনা। এখন 50কে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে কি 3 হয়? হয় না, তাহলে এটা ভুল। 50কে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে কি 4 হয়? হয় না, তাহলে এটা ভুল। 50কে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে 5 হয়? হ্যাঁ হয়। 50কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 5 হয়। 50কে 10 দ্বারা ভাগ করলে 5 হয়, ঠিক আছে বুঝলাম। এবার দেখি এটা ঠিক হয় কিনা। এখানে যদি 10 দ্বারা ভাগ করি এখানেও 10 দ্বারা ভাগ করতে হবে। 40কে 10 দ্বারা ভাগ করলে 4 হয়, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে 50:40 এই অনুপাতটিকে উভয় রাশিকে, এখানে উভয় রাশিকে 10 দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে উভয় রাশিকে 10 দ্বারা ভাগ করার কারণে নতুন করে ফলাফল বেরিয়েছে 5:4। আমরা বলতে পারি এই অনুপাতটির সমতুল্য অনুপাত হলো 5:4, অর্থাৎ গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। 32 নম্বর প্রশ্ন, 2:7 সমতুল্য অনুপাত কোনটি? এখন 2:7 তাকে আমরা লিখতে পারি কিভাবে? আমরা লিখতে পারি 2 প্রথমে আছে, 2কে প্রথমে লিখলাম, অনুপাতের চিহ্নের বদলে ভাগ চিহ্ন দিলাম, এরপর আমরা নিচে 7 লিখলাম। তাহলে 2:7 সমতুল্য অনুপাত কোনটি সেটি আমরা বের করব। তার আগে সেটিকে আমরা একটু সাজিয়ে লিখলাম 7/2। এখন এই যে 7/2 লিখলাম, আমরা পূর্ব রাশি এবং উত্তর রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ করব বা ভাগ করব। এখন একটু লক্ষ্য করি, এখানে সবার প্রথমে 2 আছে, এখানে 2 আছে। 2কে 1 দ্বারা গুণ করলে 2 হয়, 1 দ্বারা ভাগ করলেও 2 হয়। আচ্ছা ঠিক আছে, 2কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে 2 হইল। তাহলে 7কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে 7 হওয়ার কথা, এখানে 8 আছে। তাহলে এখানে 1 দ্বারা গুণ করা হয় নাই, ভাগ করা হয়েছে। একটু দেখি তো, 2কে যদি 1 দ্বারা ভাগ করি 2 হয়, 7কে যদি 1 দ্বারা ভাগ করি 7 হয়, কিন্তু এখানে 8 দেওয়া আছে, এটা হবে না, বাদ। এরপরে এখানে আছে 4, 2কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 4 হয়, 7কেও তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, 7 দুগুণে 14 হওয়ার কথা, কিন্তু এখানে আছে 6, ও হলো না, বাদ। 2কে কোনো সংখ্যা দ্বারাই গুণ বা ভাগ করলে 7 হয় না,
কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে 7 হয় না, এটাও বাদ। এবার আছে ঘ নাম্বার অপশন। এখন বলবেন 4টার মধ্যে তাহলে ঘ নাম্বারটাই সঠিক হয়ে যায়, কিন্তু তারপর আমরা এখন করে দেখব যে এটা কেন সঠিক হইলো, তার ব্যাখ্যাটা আমরা দেখব। 2কে 3 দিয়ে গুণ দিলে 6 হয়, তাহলে আমরা 3 দিয়ে গুণ দিলাম, তাহলে 7কেও 3 দিয়ে গুণ দিতে হবে, 3 7 21। তাহলে আমরা কি দেখলাম, পূর্ব রাশি এবং উত্তর রাশিকে 3 দ্বারা গুণ করলে এটি পাওয়া যায় 21/6। তাহলে আমরা বলতে পারি 2:7 সমতুল অনুপাত হলো 21/6। এরপরে 33 নম্বর, তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। এখন আমরা 33 নম্বর প্রশ্নের সমাধান করব। 33 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2:5 সমতুল অনুপাত কোনটি। এখন 2কে আমরা কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে 5 হয় না, তাহলে এটা বাদ। 2কে যদি আমরা 5 দিয়ে গুণ দেই 10 হয়, তাহলে 2কে যদি 5 দিয়ে গুণ দেই, 5কেও তো 5 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 2কে 5 দিয়ে গুণ দিলে 5 দুগুণে 10, আর 5কে 5 দিয়ে গুণ দিলে 5 5 25, কিন্তু এখানে আছে 5, ভুল হয়ে গেল। এবার আমরা গ নাম্বার অপশনে যাই। 2কে 3 দিয়ে গুণ দিলে 6, 5কে 3 দিয়ে গুণ দিলে 3 5 15, তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে গেল। আমাদেরকে বলছে যে 2:5 সমতুল অনুপাত কোনটি। 2কে আমরা 3 দিয়ে গুণ দিলে 6 হয়, 5কেও 3 দিয়ে গুণ দিলে 15 হয়, তাহলে এই অনুপাতটি হচ্ছে এই 2:5 সমতুল অনুপাত। 34 নম্বর প্রশ্নে বলা হয়েছে 500 টাকা 2 জন শ্রমিকের মাঝে 2:3 অনুপাতে ভাগ করে দিলে প্রথম শ্রমিক পাবে কত টাকা পাবে, সেটাই তারা জানতে চায়। এখন এখানে যে 2 জন শ্রমিক আছে, একজন শ্রমিকেরও কিন্তু এখানে কত টাকা করে পাবে সেটা দেওয়া নাই। সেটা হচ্ছে 2 জন শ্রমিক একসাথে 500 টাকা পায়, তাদের টাকা পাওয়ার অনুপাতটা দেওয়া আছে, কিন্তু কে কত টাকা পায় নির্দিষ্ট করে বলা নাই, একজনেরটাও। তাহলে তখন আমরা কি করব, তখন আমরা করব যে নিয়মটা, সেটা হচ্ছে যখন একটি অনুপাতের যে 2টি রাশি থাকে তাদের একটিরও যখন মান দেওয়া থাকে না, তখন নিয়ম হচ্ছে 2টি রাশিকে যোগ করতে হবে, তাহলে যোগ করলে হয় 5। তাহলে আমরা এই যে 500 টাকা দেওয়া আছে, এই টাকাটাকে আমরা 5 ভাগ করব, সেই 5 ভাগের মধ্যে একজন পাবে 2 ভাগ, সেই 5 ভাগের মধ্যে একজন পাবে 3 ভাগ। অর্থাৎ মনে রাখবেন, যখন একটি অনুপাতের মধ্যে যে 2টি রাশি দেওয়া আছে, আমরা তো দেখতেছি একটি রাশি 2 আরেকটি রাশি 3, কিন্তু আসলে এদের মান কত, প্রথম শ্রমিক কত টাকা পাবে, দ্বিতীয় শ্রমিক কত টাকা পাবে নির্দিষ্ট করে কিন্তু বলা নাই। তাহলে যখন একটি অনুপাতের উভয় রাশির মান নির্দিষ্ট করে দেওয়া থাকবে না, একটি রাশির মানও নির্দিষ্ট করে দেওয়া থাকবে না, তখন নিয়ম হচ্ছে সেই অনুপাতের রাশিগুলোকে আমরা যোগ করব, যোগ করার পরে যেই ফলাফলটা পাবো যোগফল, আমরা বলবো একজন পাবে ওই যোগফলের তত ভাগ, 5 ভাগের 2 ভাগ, 5 ভাগের 3 ভাগ, এইভাবে করে বলবো। তাকে কতর 5 ভাগের 2 ভাগ পাবে, মোট যেই পরিমাণটা দেওয়া থাকবে তার। তাহলে এখানে দেওয়া আছে 500 টাকা, তাহলে একজন পাবে 500 টাকার 5 ভাগের 2 ভাগ, আরেকজন পাবে 500 টাকার 5 ভাগের 3 ভাগ। এখন এখানে শ্রমিক 2 জন, প্রথম শ্রমিক দ্বিতীয় শ্রমিক, তাহলে প্রথম শ্রমিকের জন্য প্রথমটা, দ্বিতীয় শ্রমিকের জন্য দ্বিতীয়টা। এখানে প্রথমে আছে 2, তাহলে প্রথম শ্রমিকের জন্য 2 আর দ্বিতীয় শ্রমিকের জন্য 3। তাহলে আমরা বলতে পারি যে প্রথম শ্রমিক পাবে 5 ভাগের 2 ভাগ, 500 এর 5 ভাগের 2 ভাগ টাকা। 5 500-র মধ্যে 100 বার যায়, 100 দুগুণে 200 টাকা। আমরা পেয়ে গেলাম 500 টাকার মধ্য থেকে প্রথম শ্রমিক, এই অনুপাত অনুযায়ী প্রথম শ্রমিক পাবে 200 টাকা। আমরা দেখি 200 টাকা আমাদের কোন অপশনে রয়েছে, গ নাম্বার অপশনে রয়েছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ, 200 টাকা। 35 নম্বর প্রশ্ন, পায়েসে দুধ ও চিনির অনুপাত 7:2, ওই পায়েসে চিনির পরিমাণ 4 কেজি হলে দুধের পরিমাণ কত কেজি। এটি আমরা সমাধান করব কিভাবে, মনে রাখতে হবে একটি অনুপাতের 2টি রাশির মধ্যে একটি রাশির মান যদি নির্দিষ্ট করে দেওয়া থাকে, আরেকটি রাশির মান যদি তারা জানতে চায়, তখন কিভাবে করব সেই পদ্ধতিটা আমি এখন এখানে লিখতেছি, এরপর আপনাদের দেখলে খুব সহজে বুঝতে পারবেন। আমাদের এখানে দুধের পরিমাণ জানতে চাই, আমরা লিখব দুধের পরিমাণ চিনির পরিমাণের ড্যাশ ভাগের ড্যাশ গুণ। এখন এই যে আমি মাঝখানে যে দাগ দিলাম, এই দাগের উপরে একটা সংখ্যা বসবে, নিচে একটা সংখ্যা বসবে, বসাবো কিভাবে একটু ভালো করে যদি খেয়াল করেন, এই নিয়মে এই ধরনের যত অঙ্ক দিবে খুব সহজে করতে পারবেন। সেটা হচ্ছে আমাদের এই অঙ্কের মধ্যে দুধের পরিমাণ জানতে চায়,
চিনির পরিমাণ দিয়ে দিছে, অর্থাৎ এখানে রাশি হচ্ছে দুইটা, একটা হচ্ছে দুধ, একটা হচ্ছে চিনি। এখন এই দুধ আর চিনির মধ্যে চিনির পরিমাণ দিয়ে দিছে, দুধের পরিমাণ তারা জানতে চায়। দুইটা রাশির মধ্যে একটা রাশির মান দিয়ে দিছে, আরেকটা রাশির মান তারা জানতে চায়। তখন বের করব কিভাবে? যার মান জানতে চাবে তাকে আগে লিখব দুধের পরিমাণ, চিনির পরিমাণের কত ভাগের কত গুণ সেটা আমরা বের করব। সেটা হচ্ছে যার মান আমরা বের করব, অনুপাতের মধ্য থেকে তার মানটা উপরে বসাবো। এখন এই যে এখানে দুধ প্রথমে, চিনি দ্বিতীয়তে, তাহলে অনুপাতের মধ্য থেকে দুধের জন্য 7, চিনির জন্য 2, কারণ প্রথমটার জন্য প্রথমটা, দ্বিতীয়টার জন্য দ্বিতীয়টা, তাহলে দুধের জন্য 7, চিনির জন্য 2। তাহলে আমরা যার মান বের করব, অনুপাতের মধ্য থেকে তার মানটা উপরে বসাবো। তাহলে আমরা এখানে কার মান বের করতেছি? দুধের পরিমাণ। অনুপাতের মধ্য থেকে দুধের জন্য কত? 7 দেওয়া, 7কে আমরা উপরে বসাবো। আর চিনির পরিমাণ 2, আমরা 2কে নিচে বসাবো। তাহলে আমরা কি বললাম? দুধের পরিমাণ চিনির পরিমাণের 2/7 গুণ। বারবার বলতেছি, যার মান বের করব, অনুপাতের মধ্য থেকে তার সংখ্যাটা উপরে বসাবো আর অন্যটা নিচে বসাবো। এখন যদি মনে করেন আপনার অঙ্কের মধ্যে দুধের পরিমাণ তারা দিয়ে দিছে, চিনির পরিমাণ জানতে চায়, তখন কিভাবে করবেন? তখন বলবেন চিনির পরিমাণ দুধের পরিমাণের ড্যাশ গুণ। তখন করবেন কিভাবে? যেহেতু চিনির পরিমাণ বের করবেন, অনুপাতের মধ্য থেকে চিনির জন্য কত? 2, আমরা এই 2কে বসাবো উপরে, আর দুধের জন্য কত? 7, 7কে বসাবো নিচে। তখন আমরা বলবো এইভাবে যে চিনির পরিমাণ দুধের পরিমাণের 7/2 গুণ। আমরা এই পদ্ধতিতে অঙ্কগুলো করব। এখন আসেন আমাদের মূল অঙ্কে যাই। দুধের পরিমাণ বের করতে হবে। আমরা লিখব অতএব দুধের পরিমাণ সমান চিনির পরিমাণের, চিনির পরিমাণ কতটুকু? চিনির পরিমাণ 4 কেজি, তাহলে চিনির পরিমাণের 2/7 গুণ। তাহলে আমরা গুণ দেই, 2/7 দেই, কেজি লিখলাম পাশে। তাহলে দুধের পরিমাণ চিনির পরিমাণের 2/7 গুণ, পাশে লিখলাম কেজি। এখানে গুণের জায়গায় আপনারা চাইলে এর শব্দটাও দিতে পারবেন, কারণ এর আর গুণ দুইটা একই অর্থ প্রকাশ করে। এখন 2 4-এর মধ্যে যায় 2 বার, 7 দুগুণে 14 কেজি। আমরা বের করে ফেললাম যে এই অনুপাত অনুযায়ী চিনির পরিমাণ যদি 4 কেজি হয়, দুধের পরিমাণ 14 কেজি, অর্থাৎ গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। 36 নম্বর প্রশ্ন, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 5:2 হলে পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ? এই যে মজার বিষয়টা খেয়াল করেন, এই মাত্র যে আমরা এই পদ্ধতিটা যে শিখলাম সেটাই এখন আমাদের কাজে লাগবে। এই যে এত ভাগের এত গুণ, এটাই তারা এখন জানতে চায় যে পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ, সেটা আমরা বের করব। সেটা হচ্ছে এখানে পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ সেটা জানতে চাই। এই যে কত শব্দটা, এই শব্দটার জায়গায় আমরা বসাবো। কিভাবে বসাবো? সেটা হচ্ছে পিতার বয়স, তাহলে এখানে পিতার বয়স অনুপাতের মধ্য থেকে পিতার জন্য কত? পিতা প্রথমে আছে 5, তাহলে পিতার জন্য 5, পুত্র দ্বিতীয়তে আছে 2, তাহলে পুত্রের জন্য 2, তাহলে পিতার জন্য 5 আর পুত্রের জন্য 2। এখন আমরা এই লাইনটা অনুযায়ী তৈরি করব। পিতার বয়স পুত্রের বয়সের ড্যাশ গুণ লিখব কিভাবে? এখন পিতার বয়স অনুপাতের মধ্য থেকে পিতার বয়স কত? 5, এই 5কে আমরা উপরে বসাবো, পিতার জন্য 5 আর পুত্রের জন্য 2, তাকে নিচে বসাবো। আমরা বলতে পারি যে পিতার বয়স পুত্রের বয়সের 2/5 গুণ। এখানে 2/5 গুণ রয়েছে এই গ নাম্বার অপশনে, 2/5 গুণ, এটি হচ্ছে সঠিক। যে এই অনুপাত অনুযায়ী পিতার বয়স পুত্রের বয়সের 2/5 গুণ। 37 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভাই বোনের বয়সের অনুপাত 3:4, ভাইয়ের বয়স 24 বছর হলে বোনের বয়স কত? আমরা দেখতেছি ভাই এবং বোন দুইটি রাশি, তাহলে এই দুইটি রাশির মধ্যে একটি রাশির মান দেওয়া আছে 24, আরেকটি রাশির মান বের করতে চাই। তাহলে এইমাত্র যে পদ্ধতিতে আমরা শিখলাম, এই পদ্ধতিতে আমরা এখন এই অঙ্কটা করব। সেটা হচ্ছে আমরা বলবো বোনের বয়স ভাইয়ের বয়সের কত গুণ, সেটা আমরা বের করব। সেটা হচ্ছে আমরা দেখতেছি এই অনুপাতের মধ্যে ভাই কথাটা প্রথমে বলা হয়েছে, তাহলে ভাইয়ের জন্য 3 আর বোনের জন্য 4, তাহলে আমরা বলবো বোনের বয়স ভাইয়ের বয়সের, আচ্ছা এখানে বোনের জন্য কত? বোনের জন্য 4, তাকে আমরা উপরে বসাবো, আর ভাইয়ের জন্য 3, তাকে আমরা নিচে বসাবো, পাশে লিখে দিব গুণ। তাহলে আমরা কি বলতে পারি? বোনের বয়স ভাইয়ের বয়সের 3/4 গুণ।
আমরা আবারও বলতেছি, বোনের বয়স ভাইয়ের বয়সের 3/4 গুণ। এখন ভাইয়ের বয়স কত? ভাইয়ের বয়স হচ্ছে 24 বছর, তাহলে 24 এর 3/4 গুণ। তাহলে এখন 3 24-এর মধ্যে যায় 8 বার, 8 গুণ 4, 4 8 32। আমরা বলতে পারি যে ভাই বোনের বয়সের অনুপাত 3:4। ভাইয়ের বয়স 24 বছর হলে বোনের বয়স কত? 32 বছর। এই গ নাম্বার অপশনটাতে এটি রয়েছে। তাহলে সঠিক উত্তর গ নাম্বার অপশন, 32 বছর। এখন আমরা 38 নম্বর প্রশ্নের সমাধান করব। 38 নম্বর প্রশ্নে বলা হয়েছে পলাশের ওজন 40 কেজি ও তার পিতার ওজন 80 কেজি। পিতা ও পুত্রের ওজনের অনুপাত কত? তাহলে এখন একটুখানি খেয়াল করবেন, এই প্রশ্নটা খুবই একটা লক্ষণীয় একটা বিষয় আছে। সেটা হচ্ছে পলাশের ওজন 40 কেজি ও তার পিতার ওজন 80 কেজি। পিতা ও পুত্রের ওজনের অনুপাত কত নির্ণয় করো। এখন আমরা যদি এরকমটা করি যে পলাশের ওজনটা আগে দেওয়া আছে, আমরা আগে লিখলাম 40 আর তার পিতার ওজনটা পরে দেওয়া আছে, পরে লিখলাম 80, অঙ্ক ভুল হয়ে যাবে। অঙ্ক কী হয়ে যাবে? ভুল হয়ে যাবে। তার কারণ কি? তার কারণ আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন, যখনই আমাদেরকে অনুপাতের কথাটা বলা হয়েছে তখন কার কথাটা আগে বলছে? এখানে আগে পিতার কথা বলা হয়েছে, পরে পুত্রের কথা বলা হয়েছে যে পিতা ও পুত্রের ওজনের অনুপাত কত। যেহেতু পিতার কথা আগে বলছে, পিতার সংখ্যাটা আগে আনতে হবে, পুত্রের সংখ্যাটা পরে নিতে হবে। এই জিনিসটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। যদি বলতো যে পুত্র ও পিতার ওজনের অনুপাত কত, তখন পুত্রের ওজনটা আগে লিখতাম, পিতার ওজনটা পরে লিখতাম। কিন্তু এখানে যেহেতু পিতার কথাটা আগে বলা হয়েছে, পিতার সংখ্যাটা আগে লিখব, পুত্রের সংখ্যাটা পরে লিখব। তাহলে এখানে পিতার জন্য কত? পিতার জন্য হচ্ছে 80, তাহলে আমরা 80-কে আগে লিখলাম, অনুপাতের চিহ্ন দিলাম। পুত্রের জন্য কত? পলাশ হচ্ছে পুত্র, তাহলে পুত্রের জন্য হচ্ছে 40, আমরা 40-কে পরে লিখলাম। পিতারটা আগে, পুত্রেরটা পরে। এই যে 80:40, এটাই হচ্ছে অনুপাত। এখন আমরা দেখব তাকে ছোট করা যায় কিনা, আর একটু ছোট আকারে প্রকাশ করা যায় কিনা। উভয় সংখ্যাকে 40 দ্বারা ভাগ করা যায়। 80-র মধ্যে 40 যায় 2 বার, 40-এর মধ্যে 40 যায় 1 বার। তাহলে আমরা কি দেখলাম? 80:40-কে 2:1 এই অনুপাতে প্রকাশ করা যায়। তাহলে আমরা বলতে পারি পিতা ও পুত্রের ওজনের অনুপাত হলো 2:1, অর্থাৎ গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। 39 নম্বর প্রশ্নে বলা হয়েছে শাকিল ও সালমার আয় এর অনুপাত 4:5। সালমা ও রুবেলের আয়ের অনুপাত 4:3। রুবেলের আয় 120 টাকা হলে সালমার আয় কত? এখন এই অঙ্কটা আমরা করবো কীভাবে? একটু বড় হয়ে যাবে। যদিও এটা একটা এমসিকিউ প্রশ্ন, কিন্তু আসলে এটা এমসিকিউ প্রশ্নের মতন, এটা একটু বড় হবে। সেটা কীভাবে, সেটার আমি সমাধানটা করে দেখাই। তা হচ্ছে আমরা দেখতেছি এখানে শাকিল, সালমা, রুবেল, 3 জন ব্যক্তি এখানে আছে। তাহলে এখানে 2টা অনুপাত, এই 2টা অনুপাতকে আমরা ধারাবাহিক অনুপাতের মাধ্যমে প্রকাশ করব। ধারাবাহিক অনুপাত কি? ধারাবাহিক অনুপাত বলতে বোঝানো হয় প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সমান থাকবে। ধারাবাহিক অনুপাতের ক্ষেত্রে প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সমান থাকতে হবে। যদি সমান না থাকে, সমান বানিয়ে নিতে হবে। কিভাবে সেটা হচ্ছে, তাহলে এখানে প্রথম অনুপাত আমরা এখানে লিখি, আমি পুরো লাইনটা এখন উঠাবো এখানের মধ্যে। তাহলে আমরা এই লাইনটা এখানের মধ্যে লিখলাম যে শাকিল ও সালমার আয়ের অনুপাত 4:5। এখন আমরা আরেকটা লাইন লিখি, সেটা হচ্ছে সালমা ও রুবেলের আয়ের অনুপাত, সেটি হচ্ছে 4:3 আমরা লিখলাম। এখন আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে প্রথম অনুপাতের মধ্যেও সালমা আছে, দ্বিতীয় অনুপাতের মধ্যেও সালমা আছে। প্রথম অনুপাতের উত্তর রাশি হিসেবে সালমা, দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি হিসেবে সালমা। আমরা এখন এই সালমার আয়টাকে উভয়ের অনুপাতে সমান বানাবো। এখানে সালমার জন্য 5, এখানে সালমার জন্য 4। তাহলে আমরা দেখতেছি 5 আর 4 তো সমান না, সমান বানাতে হবে। কিভাবে বানাইতে হয় তার একটা পদ্ধতি আছে। পদ্ধতি হলো প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতকে গুণ করতে হয় এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাতকে গুণ করতে হয়। আমি আবারও বলি, প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতকে গুণ করতে হয় এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাতকে গুণ করতে হয়। তাহলে এখন দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি 4, 4 দ্বারা এই প্রথম অনুপাতকে গুণ করব। 4 গুণ 4, 5 গুণ 4, আমরা 4 দ্বারা উভয়টাকে গুণ করলাম। 4 4 16, 4 4
4 5 20, তাহলে আমরা প্রথম অনুপাত এটা লিখলাম। এখন দ্বিতীয় অনুপাত কত হয়? প্রথম অনুপাতের উত্তররাশি 5, আমরা 5 দ্বারা এখানে গুণ করব। 4 গুণ 5, 3 গুণ 5, তাহলে 4 5 20, 3 5 15। এইবার যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এই অনুপাতটা নতুন করে এটা হলো, আর এই অনুপাতটা নতুন করে এটা হলো। তাহলে এখন দুই অনুপাতের মধ্যেই উত্তর রাশি এবং পূর্ব রাশি এই দুইটা কিন্তু সমান হইল। দুই অনুপাতের ক্ষেত্রে এই রাশিটা কিন্তু সমান। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এরকম যে অতএব শাকিল অনুপাতের চিহ্ন সালমা অনুপাতের চিহ্ন রুবেল। যেহেতু এখানে সালমা কথাটা দুইবার আছে, দুইবার না দিয়ে একবার দিলাম তাহলেই যথেষ্ট। এখন সমান চিহ্ন দিয়ে শাকিলের জন্য 16, সালমার জন্য 20 এবং রুবেলের জন্য 15। তাহলে এখন আমাদের এই অঙ্কের মধ্যে রুবেলের আয় 120 টাকা বলে দিছি, যে রুবেলের আয় 120 টাকা, এটা বলে দিছি যে রুবেলের আয় 120 টাকা। তারা সালমার আয় জানতে চায়। কার আয়? সালমার আয়। এখন সালমার জন্য এখানে কত? 20। এখন সালমা কয় টাকা আয় করে সেটা আমরা বের করব। যদিও এটা একটা এমসিকিউর প্রশ্ন দিছে, এটা আসলে এমসিকিউর প্রশ্ন না, এটার এই অঙ্কটা একটু বড় হয়ে গেল। এখন সালমার আমরা এই ফলাফলটা বের করব কিভাবে? সেটি হচ্ছে রুবেলেরটা দেওয়া আছে, সালমারটা দেওয়া নাই। এখন এটা আমরা করব কিভাবে? সেটি হচ্ছে আমরা এখানের মধ্যে ধরে নিব, বা আমরা এইভাবে করে বলতে পারি যে সালমা অনুপাত রুবেল সমান, সালমার জন্য কত? 20, রুবেলের জন্য 15। এখন আমরা পরবর্তী লাইনে গিয়ে বা সালমার কথাটা প্রথমে লিখব, রুবেলের কথাটা নিচে, 20কে উপরে দিব, 15 নিচে। আমরা মান বসাবো। সালমার মানটা আমাদের জানা নাই, রুবেলের মান জানা আছে 120 টাকা, আর এখানে উপরে 20 নিচে 15। এখন আমরা একটু আগে যেমন খালি ঘরের যেসব অঙ্কগুলো করেছি, যে খালি ঘরের মান কীভাবে বের করে, আমরা ধরে নিতে পারি যে সালমা ওরকম একটা খালি ঘর, এর মান বের করতে হবে। এখন আর গুণন পদ্ধতি আমাদের সবারই জানা আছে, একদিকের উপরেরটার সাথে আরেক দিকের নিচেরটা, একদিকের উপরেরটার সাথে আরেক দিকের নিচেরটা গুণ করতে হয়। তাহলে এখন সালমার সাথে 15 গুণ হবে, তাহলে আমরা লিখতে পারি সালমা গুণ 15 আর 20 গুণ 120। এখন সালমা সমান 20 গুণ 120, তাকে আমরা ভাগ করব 15 দ্বারা। আমরা দেখব 15 কয়বার যায়। এখন আমরা দেখি এখানে কাটাকাটি করা যায় কিনা 15 দ্বারা। আমরা লিখতে পারি অতএব সালমা সমান কত হয় দেখি, 15 120-এর মধ্যে 8 বার যায়, 8 15 120, তাহলে 20 গুণ 8 কত হবে? 8 20-এ 160। তাহলে আমরা পেলাম যে সালমা 160 টাকা আয় করে। যদি রুবেলের আয় 120 টাকা হয়, তাহলে সালমার আয় 160 টাকা। তাহলে আমরা এই ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। তাহলে এটা একটা এমসিকিউ প্রশ্ন, কিন্তু এটার উত্তরটা দেখেন, এটা হচ্ছে এটার উত্তর। তাহলে আমরা এটি সমাধান করলাম। আমরা বলতে পারি যে এই অনুপাতগুলো অনুযায়ী রুবেলের আয় যদি 120 টাকা হয়, সালমার আয় 160 টাকা। 40 নম্বর প্রশ্নে বলা হয়েছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3, পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? অর্থাৎ এখানে পিতা এবং পুত্রের মধ্যে পিতার মান দেওয়া আছে, পুত্রের মান জানতে চায়। অর্থাৎ দুইটি রাশির মধ্যে একটি রাশির মান দেওয়া আছে, আরেকটি রাশির মান বের করতে হবে। কিভাবে বের করব সেটা হচ্ছে আমরা একটু আগে যেরকম গুণ শিখেছিলাম যে কত ভাগের কত গুণ। এখন পুত্রের বয়স জানতে চাই, তাহলে আমরা কি লিখব? পুত্রের বয়স পিতার বয়সের কত ভাগের কত গুণ সেটা বের করব। এই অনুপাতের মধ্যে থেকে পিতার জন্য 14, পুত্রের জন্য 3। তাহলে আমরা কার মান বের করতেছি? পুত্রের মান বের করতেছি। তাহলে পুত্রেরটা উপরে লিখব, ভাগ চিহ্ন যে বাকিটা নিচে লিখব। অর্থাৎ পুত্রের বয়স পিতার বয়সের 14 ভাগের 3 গুণ। তাহলে এখন আমরা বের করি, পিতার বয়স 56 বছর, আমরা বলতে পারি 56 গুণ 14 ভাগের 3 বছর। কাটাকাটি করলে কত হয়? 14 56-র মধ্যে যায়
4 বার, 4 14 56, 4 গুণ 3 3 4 12। তাহলে আমরা বলতে পারি যে পিতার বয়স 56 বছর হলে এই অনুপাত অনুযায়ী পুত্রের বয়স 12 বছর, অর্থাৎ ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। 41 নম্বর প্রশ্ন, রনির বয়স 1 বছর 3 মাস এবং কণার বয়স 10 মাস হলে রনি ও কণার বয়সের অনুপাত কত নির্ণয় করো। এখন আমরা দেখতেছি এখানের মধ্যে দুইটা রাশি, 1 বছর 3 মাস আর হচ্ছে 10 মাস, এই দুইটা রাশি দ্বারা আমাদেরকে অনুপাত তৈরি করতে হবে। এখন 1 বছর 3 মাস আর এখানে 10 মাস, তাহলে মাস আর মাস মিলে গেল, ভালো কথা, কিন্তু এখানে তো বছর দেওয়া আছে, বছর আর মাস তো এক জিনিস না, কিন্তু অনুপাত তৈরি করতে হলে সমজাতীয় হতে হবে, একই ধরনের হতে হবে। আমরা তাহলে এই বছরটাকেও মাস বানায় ফেলি। তাহলে আমরা কীভাবে লিখবো সেটা হচ্ছে আমরা লিখতে পারি এইভাবে যে আমরা লিখব 1 বছর 3 মাস। তাহলে 1 বছর মানে কি, 1 বছর মানে 12 মাস, আর এখানে আরও 3 মাস, তাহলে একসাথে করলে 15 মাস। 1 বছরে 12 মাস আর এই হচ্ছে 3 মাস, তাহলে একসাথে 15 মাস। তাহলে আমরা কি বলতে পারি, 1 বছর 3 মাস বলতে 15 মাসকে বোঝানো হয়। তাহলে আমরা বলতে পারি যে রনির বয়স 15 মাস এবং কণার বয়স 10 মাস, তাহলে দুইটাই মাস, সমজাতীয় অনুপাত তৈরি করতে পারবো আমরা। তাহলে এখন আমরা অনুপাতটা যদি তৈরি করি তাহলে অনুপাতটা কি হবে, সেটা হচ্ছে রনি কত 15 মাস, আমরা লিখলাম 15, অনুপাতের চিহ্নটা দিলাম। এরপর হচ্ছে কণা কত 10 মাস, তাহলে আমরা 10 দিলাম, অনুপাত তৈরি হয়ে গেল। এখন এটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, উভয়টার মধ্যে 5 যায়, 3 5 15, 5 দুগুণে 10। তাহলে আমরা বলতে পারি যে রনি এবং কণার বয়সকে যদি আমরা অনুপাতে প্রকাশ করি তাহলে 3:2 হবে ফলাফল। 3:2 আমাদের এখানে গ নাম্বার অপশনে দেওয়া রয়েছে, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে 42 নম্বর প্রশ্ন, 30 কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের অনুপাত 4:1 হলে সিমেন্টের পরিমাণ কত কেজি। এবার তারা সিমেন্টের পরিমাণটা জানতে চেয়েছে। তারা এবার কি করলো, এখন এখানে যদি একটা লক্ষণীয় একটা বিষয় হচ্ছে, তারা যদিও সিমেন্টের পরিমাণ জানতে চেয়েছে, বালির পরিমাণ কিন্তু তারা বলে নাই, অর্থাৎ বালির পরিমাণও বলা নাই, সিমেন্টের পরিমাণও বলা নাই। এখন তারা শুধুমাত্র সিমেন্টের পরিমাণটা আমাদের কাছ থেকে জানতে চায়। কিন্তু আমরা দেখব কি, আমরা দেখব যে কোনো রাশির মান কি এখানে দেওয়া আছে কিনা, সেটা আমরা দেখব। যদি একটা রাশির মান দেওয়া থাকে আমরা একরকম পদ্ধতিতে অঙ্ক করব, আর যদি কোনো রাশির মানই দেওয়া না থাকে আমরা আরেকভাবে অঙ্কটা করব। তাহলে এখন আমরা দেখতেছি যে আমাদের এই অঙ্কের মধ্যে এই বালি এবং সিমেন্ট যে দুইটা রাশি, বালি একটা রাশি, সিমেন্ট একটা রাশি, এই দুইটা রাশির একটি রাশির মানও দেওয়া নাই। তাহলে আমরা কি করব, আমরা এই অনুপাতের রাশিগুলোর যোগফল বের করব। 4 আর 1 যোগ করলে হয় 5। তাহলে এই যে 5 বের হইল, আমরা কি করব, এই যে 30 কেজি মিশ্রণ, আমরা এই 30 কেজিকে 5 ভাগ করব, সর্বমোট 5টা ভাগ করব। সেই 5 ভাগের মধ্যে 4 ভাগ যাবে একদিকে, সেই 5 ভাগের মধ্যে 1 ভাগ যাবে আরেক দিকে। এখন এখানে বালির কথা আগে বলা হয়েছে, তাহলে বালির জন্য 4 আর সিমেন্টের জন্য 1। তাহলে আমরা বুঝতে পারলাম 30 কেজি মিশ্রণে সিমেন্টের পরিমাণ কত, 5 ভাগের 1 ভাগ। তাহলে 5 ভাগের 1 ভাগে কত বের হয় সেই মানটা আমরা এখন বের করব। তাহলে 30 এর 5 ভাগের 1 ভাগ, পাশে লিখব কেজি। 5 30-এর মধ্যে যায় 6 বার, 5 6 30, 6 একে 6 কেজি। আমরা পেয়ে গেলাম 30 কেজি মিশ্রণে এই অনুপাত অনুযায়ী সিমেন্টের পরিমাণ 6 কেজি। আমাদের এখানে ক নাম্বার অপশনে এই ফলাফলটা দেওয়া রয়েছে। তাহলে 42 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক, 6 কেজি। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।